আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান। শুরুতেই দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। নির্বাচন শান্তিপূর্ণ হওয়া নিয়ে সন্দিহান বাইডেন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে বললেন ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনায় সড়ক ক্ষতিগ্রস্ত, উদ্ধার কার্যক্রমে ধীর গতি। গাজার পর ধ্বংসস্তূপ হচ্ছে লেবানন, নিহত ছাড়ালো 2000। এবং ঝড়ের মধ্যেই 30 মাইল হেঁটে মেয়ের বিয়েতে বাবা। শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা সে ব্যাপারে সন্দিহান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। 4 অক্টোবর হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন তিনি। আরও মাত্র 1 মাস পরেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এসব প্রচারণায় তাদেরকে প্রায় একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যাচ্ছে। শুক্রবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট বাইডেন। বক্তব্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী নন। কারণ হিসেবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্যের উদ্ধৃতি দেন তিনি। বলেন, ট্রাম্প এখনও 2020 সালের নির্বাচনে পরাজয়ের বিষয়টি মেনে নিতে পারেননি। ট্রাম্পের রানিং মেট ওহাইও সেনেটর জেডি ভ্যান্সও ওই ফলাফল মেনে নিতে অস্বীকার করে চলেছেন। 2020 সালে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। কিন্তু নির্বাচনে ব্যাপক কারচুপি ও প্রতারণার অভিযোগ এনে ফল মেনে নিতে অস্বীকার করেন তিনি। নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার ব্যাপারে সন্দিহান হলেও সুষ্ঠু ও অবাধ হবে বলে আত্মবিশ্বাসী জো বাইডেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে প্রথমেই দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 অক্টোবর নর্থ ক্যারোলাইনায় একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে রিপাবলিকান প্রার্থী এই কথা বলেন। প্রায় 1 বছর ধরে গাজা, লেবানন, সিরিয়া ও ইরাকে হাজার হাজার মানুষ হত্যা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত 1 অক্টোবর ইসরায়েলে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বুধবার পশ্চিমা মিত্রদের সঙ্গে কথা বলার পর জো বাইডেন সাংবাদিকদের জানান, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোকে সমর্থন করবেন না। বাইডেনের এই বক্তব্য নিয়ে শুক্রবার নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেন, যখন বাইডেনকে এই প্রশ্ন করা হলো তার উত্তর হওয়া উচিত ছিল, প্রথমে পারমাণবিক কর্মসূচিতে হামলা করুন। ট্রাম্প আরও বলেন, তিনি মনে করেন বাইডেন এটি ভুল করছেন। ইরানের পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ঝুঁকি বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠীদের অন্তত 15টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গতকাল শুক্রবার তারা এই হামলা চালায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা সামরিক ফাঁড়ি ও একটি বিমানবন্দরে বিস্ফোরণ ঘটতে দেখেছেন। প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, এই হামলায় উড়োজাহাজ ও যুদ্ধজাহাজ ব্যবহার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সামরিক বাহিনী হুতিদের মালিকানাধীন অস্ত্র ব্যবস্থা, ঘাঁটি ও বিভিন্ন সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত বছরের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে প্রায় 100টি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। এসব হামলায় 2টি জাহাজ ডুবে গেছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতি। লোহিত সাগরে জাহাজের উপর হামলার পাশাপাশি সরাসরি ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। গত জুলাই মাসে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের উপর আছড়ে পড়ে। এতে 1 ব্যক্তি নিহত ও 10 জন আহত হন। গত মাসে হুতিরা ইসরায়েলে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এছাড়া গত সোমবার হুতিরা ইয়েমেনের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে। এটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 রিপার ড্রোন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও তাদের একটি চালকবিহীন উড়োজাহাজ হারিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। নর্থ ক্যারোলাইনায় হ্যারিকেন হেলিনের তাণ্ডবের পর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছে ভুক্তভোগী বাসিন্দারা। বিভিন্ন স্থানে খুঁটি উপড়ে যাওয়ায় 1 সপ্তাহ পরও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে
কয়েক হাজার গ্রাহক। নর্থ ক্যারোলাইনায় হ্যারিকেন হেলিনের তাণ্ডবের পর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছে ভুক্তভোগী বাসিন্দারা। বিভিন্ন স্থানে খুঁটি উপড়ে যাওয়ায় এক সপ্তাহ পরও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েক হাজার গ্রাহক। হ্যারিকেন হেলিনের আঘাতে গাছ উপড়ে আটকে আছে নর্থ ক্যারোলাইনার কয়েকশো সড়ক। এ কারণে উদ্ধারকারী দল সহজেই পৌঁছাতে পারছে না। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ও আটকে থাকায় উদ্ধার কার্যক্রম চলছে ধীর গতিতে। দেখা দিয়েছে খাবার পানির সংকট। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কমিউনিটির অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তাদের সাহায্য প্রয়োজন। এদিকে আকস্মিক বন্যায় প্লাবিত হওয়া অ্যাশভিল শহরের অধিকাংশ বাসিন্দা ন্যাশনাল ফ্লাড ইন্স্যুরেন্স প্রোগ্রামের আওতায় নেই। অধিকাংশ বাসিন্দার ইন্স্যুরেন্স না থাকায় নর্থ ক্যারোলাইনায় হেলিনের আঘাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে মাত্র কয়েকজন বাসিন্দা পুনর্নির্মাণের জন্য ফেডারেল ইন্স্যুরেন্স সহায়তা পাবেন। সরকারি তথ্য অনুযায়ী স্টেটের বন্যা কবলিত পশ্চিম অংশের প্রতি 200 জনের মধ্যে মাত্র একজন ন্যাশনাল ফ্লাড ইন্স্যুরেন্স প্রোগ্রামের আওতায় রয়েছে। সংবাদের এরপর জেনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে দেখবেন। গাজার পর ধ্বংসস্তূপ হচ্ছে লেবানন, নিহত ছাড়ালো 2000। এবং ঝড়ের মধ্যেই 30 মাইল হেঁটে মেয়ের বিয়েতে বাবা। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। Genius, elegant, neutral, extraordinary, rational, authentic, transparent, intelligent, observer, newsfeed. The Generation, it has a news for everything. The Generation, greetings to all our readers, advertisers and well-wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Rupushi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A, Jackson Heights, New York, 11372 USA. Phone +1 718 496 2000. Email newsthegeneration@gmail.com. Web thegenerationus.com. The Generation, spokesperson of the new generation. আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন দেখবেন বাংলাদেশ সংবাদ। টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারা 18,000 বাংলাদেশি শ্রমিকের প্রবেশের বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। চলতি বছর নতুন পুরাতন বিদেশি কর্মীদের কাজে যোগ দেওয়ার জন্য 31 মে পর্যন্ত সময় বেঁধে দেয় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিমানের টিকিট স্বল্পতা সহ বিভিন্ন কারণে ওই সময়ের মধ্যে যেতে পারেননি প্রায় 18,000 বাংলাদেশি। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে যেতে না পারা এই কর্মীদের নিতে মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানিয়ে আসছিল বাংলাদেশ। সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে সরকারের আহ্বানে সাড়া দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেই সাথে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবেন প্রফেসর ইউনূস। মালয়েশিয়ায় শ্রমিক প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ বা অন্য যে কোনো দেশ থেকেই শ্রমিক আসুক না কেন তাদেরকে আধুনিক দাস হিসেবে গণ্য করা যাবে না। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ইউনূস মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা। দুর্গাপূজাকে সামনে রেখে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। সবাইকে নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। শনিবার 5 অক্টোবর বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান সেনাপ্রধান। ওয়াকারুজ্জামান বলেন, আমরা মাঠে আছি, আপনারা নির্ভয়ে পূজা মণ্ডপে যাবেন। আমরা একটি সুন্দর পরিবেশ চাই যেখানে আপনারা সবাই পূজা উদযাপন করতে পারবেন। তিনি আরো বলেন, এই দেশে সবার সম অধিকার রয়েছে, যার যার ধর্ম সেই পালন করবে, এর জন্য যা যা দরকার তা করা হবে। এছাড়াও দুর্গাপূজায় সারা দেশের 32,000-এর বেশি পূজা মণ্ডপে 2 লাখের বেশি আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। তারা মণ্ডপ কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। 5 অক্টোবর বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। 5 আগস্ট রাজশাহীতে 2 ছাত্র হত্যা সহ একাধিক মামলার অন্যতম আসামি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের চাওয়া 7 দিনের রিমান্ডের বিপরীতে শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন আদালত 1-এর বিচারক ফয়সাল তারেক তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার রাতে নওগাঁ জেলা থেকে তাকে আটক করে র্যাব। রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় হওয়া 8টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শনিবার দুপুর 3টার দিকে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন আদালত 1-এ হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না। এদিকে একই আদালতে 2 হাতে জোড়া পিস্তলে গুলি ছোড়া শুটার রুবেলকে তোলা হয়। এ সময় পুলিশের চাওয়া 5 দিনের রিমান্ডের বিপরীতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঝালকাঠির রাজাপুরে রাতের আধারে বাড়ির সকলকে ফিল্ম স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। 5 অক্টোবর গভীর রাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের উত্তর কাঠিপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা আলহাজ ইউনুস আলী ডাকুয়ার বাড়িতে ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা 13 ভরি স্বর্ণালংকার, নগদ 7,57,000 টাকা ও 4টি মোবাইল ফোন হাতিয়ে নিয়ে যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক 2:30টার দিকে ভবনের সামনে ড্রয়িং রুমের জানালার গ্রিল কেটে 5-6 জনের মুখোশ পরা ডাকাত দল ভিতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তাদের হাত পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় ঘরে থাকা তার 2 ছেলে মামুন ও খুলনায় কর্মরত কাস্টমস অফিসার আবুল বাশার বাদলকে পিটিয়ে আহত করে ডাকাতরা। পরে সবাইকে একটি রুমের মধ্যে আটকে রেখে সব তাণ্ডব চালিয়ে সমস্ত মালামাল তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে চলে যায় ডাকাত দল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার রুমে যাইয়েই আমার মাদারসুত উঠ এরপর দিয়ে হিতেন দেব আতাই মোবাইলটা নিয়েছে, লাইটটা লয়ে গেলে চল নিয়ে ওই রুমের ভিতর লয়ে গেছে। বাইনের রুমে যাই দিয়ে গো বান্ধা আমার বান্ধি হালাই দিয়া থুই দিয়েছে। এরপর ওই রুম দিয়ে সবের বান্ধি এক রুমে লই গেছে। এক রুমে আনিয়ে সব থুইয়া চক্ষু বাঁধে থুইছে, মুখ বাঁধে থুইছে। কথা বলবি না, কি আছে দেখ। এর আগে তো সব বাইক করে ফেরা বাইক করে নিতে আসে, যা আছে ওই নেন, আমার কিছু করি না। এবার তো সব ফেরা কাছাই নিয়ে গেলে। হ্যাঁ তো ছিল, আর আমার বাইজির চাকু ধরে বই রয়েছে। এখন দেখবেন নিউ হক কনসার্নস আন্তর্জাতিক সংবাদ।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 2024 সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। নরওয়ের নোবেল পুরস্কার কমিটি তাকে এই মনোনয়ন দিয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশনস প্যালেস্টাইনিয়ান রিফিউজি এজেন্সি এবং জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে নোবেল পুরস্কার কমিটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যান্তোনিও গুতেরেসের পাশাপাশি রাশিয়ার সাবেক বিরোধী নেতা অ্যালেক্সি নেভালনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও সম্ভাব্য মনোনীতদের তালিকায় রাখা হয়েছে, কিন্তু পরে তাদের বাদ দেওয়া হয়। অ্যালেক্সি নেভালনিকে বাতিল করার কারণ তিনি মারা গেছেন, আর জেলেনস্কি বাদ পড়েছেন, তিনি একটি যুদ্ধরত দেশের প্রেসিডেন্ট। প্রতিবছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়ন শাস্ত্র ও অর্থনীতি এই 5 খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের নোবেল পুরস্কার দেওয়া হয়। শান্তি ছাড়া বাকি 4টি খাতে পুরস্কারের জন্য মনোনয়ন এবং প্রদানের ব্যাপারটি দেখভাল করে সুইডিশ রয়্যাল একাডেমি। আর শান্তিতে নোবেলের প্রার্থী মনোনয়ন ও পুরস্কার প্রদানের দায়িত্বে রয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। 11 অক্টোবর থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হবে। 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে সেই দিন ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাশাপাশি ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছে অন্তত 1200 জন, আহত 3000-এর বেশি। সেই সঙ্গে অন্তত 250 জনকে জিম্মি করে হামাস। সেই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর থেকে এখন পর্যন্ত ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ চলছে। এতে গাজায় নিহতের সংখ্যা 41,000 ছাড়িয়েছে, আহত লাখের বেশি। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছর থেকে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। গোষ্ঠীটির ওপর পাল্টা আক্রমণ চালাতো ইসরায়েলও, তবে সম্প্রতি হিজবুল্লাহর ওপর হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গত 17-18 সেপ্টেম্বর লেবানন জুড়ে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত কয়েক হাজার পেজারে একযোগে বিস্ফোরণে 2 শিশুসহ 12 জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়। ওই বিস্ফোরণে নিহত কয়েকজনের জানাজার সময়ও সেখানে কিছু বিস্ফোরণ ঘটে। এরপর ইসরায়েলি বাহিনী গত 1 অক্টোবর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে। 5 অক্টোবর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত লেবানন জুড়ে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। নিহতদের মধ্যে 127 জন শিশু ও 261 জন নারী রয়েছে। এছাড়া 12 লাখের বেশি লেবানিজ ঘর ছাড়া হয়েছে। আল কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠী কয়েক ঘন্টার মধ্যে অন্তত 600 জনকে হত্যা করেছে। আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর বার্সালোঘোতে গত আগস্টে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবরে বলা হয়েছে, গত 24 আগস্ট বার্সালোঘোর বাসিন্দাদের গুলি করে হত্যা করা হয়। নিহতদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংস্থা জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমের সদস্যরা বাইকে করে ওই এলাকায় প্রবেশ করে এবং বাসিন্দাদের গুলি করে হত্যা করে। জাতিসংঘের পক্ষ থেকে প্রথমে নিহতের সংখ্যা আনুমানিক 200 জন জানানো হয়। পরে জেএনআইএম জানায় তারা অন্তত 300 জন যোদ্ধাকে হত্যা করেছে। ফরাসি সরকারের নিরাপত্তা প্রতিবেদনের বরাত দিয়ে সিএনএন বলছে, ওই হামলায় অন্তত 600 জন নিহত হয়েছে। জঙ্গিদের থেকে নিরাপদে থাকতে বার্সালোক হয়ে পরীক্ষা খননের নির্দেশ দিয়েছিল বুরকিনা ফাসোর সেনাবাহিনী। ঘটনার দিন পরীক্ষা খনন করছিলেন এমন এক ব্যক্তি সিএনএনকে জানান, তিনি ওই শহর থেকে 4 কিলোমিটার দূরে ছিলেন। সকাল আনুমানিক 11টার দিকে প্রথম গুলির শব্দ শুনতে পান তিনি বলেন, তিনি পালানোর জন্য পরীক্ষায় হামাগুড়ি দিচ্ছিলেন। মনে হচ্ছিল হামলাকারীরা পরীক্ষাগুলোই অনুসরণ করছে। এরপর তিনি হামাগুড়ি দিয়ে বের হন এবং রক্তাক্ত লাশ দেখতে পান। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। লিওনেল মেসি মানেই যেন ভিন্ন কিছু। তাকে ঘিরে দর্শকদের প্রবল আগ্রহ থাকে সবসময়। তাই মেসির মেজর লিগ সকারের প্লে অফে অভিষেকের ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে। শুধু তাই নয়, ম্যাচটি দেখানো হবে বিশালাকার পর্দায়। প্লে অফের ম্যাচটি হওয়ার কথা ছিল স্থানীয় সময় 26 অক্টোবর, কিন্তু সেটি এখন আগের দিন এগিয়ে আনা হয়েছে। পাশাপাশি প্লে অফে মেসির অভিষেক যেন যত বেশি সম্ভব সাধারণ মানুষ দেখতে পারেন, সেটি নিশ্চিত করতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে 25,000 বর্গ ফুটের বিশাল পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। গত বুধবার কলম্বাসকে 3-2 গোলে হারিয়ে MLS এর সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি। MLS এর 2 কনফারেন্স মিলিয়ে 1 নম্বর দল হওয়ায় একটি বিশেষ সুবিধাও পাচ্ছে তারা। প্লে অফের সব ম্যাচই মায়ামি খেলবে নিজেদের মাঠে। এমনকি 7 ডিসেম্বর MLS কাপের ফাইনালে জায়গা করে নিতে পারলে সেটিও তারা খেলবে ফোর্ট লডারডেলে। ঘরের মাঠের সুবিধা নিয়ে মেসি বলেছেন,
আমরা যেহেতু সব ম্যাচই ঘরের মাঠে খেলবো, ভালো সুবিধাই পাবো। আমি মনে করি ঘরের মাঠে আমরা খুব শক্তিশালী। আমি বিশ্বাস করি যে ঘরের মাঠ আমাদের দারুণ সুবিধা দেবে। এখন শুধু নিজেদের প্রমাণ করতে হবে। MLS এর প্লে অফে মেসির অভিষেক ম্যাচ শুধু যে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে দৈত্যাকার পর্দায় দেখানো হবে তা নয়, অ্যাপল টিভিও ম্যাচটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। যারা MLS এর সিজন পাস নেননি তারাও এই ম্যাচ দেখতে পারবেন অ্যাপল টিভিতে। এবারে অন্যরকম সংবাদ। পৃথিবীর প্রতিটি মা বাবাই তার সন্তানকে অফুরন্ত ভালোবাসেন। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, তারা সুখের সাক্ষী হওয়ার জন্য যে কোনো কিছু করতেই প্রস্তুত। সম্প্রতি সন্তানের প্রতি ভালোবাসার এমনই এক অভূতপূর্ব দৃষ্টান্ত নজির করেছেন যুক্তরাষ্ট্রের এক বাবা। ঘূর্ণিঝড় হেলেনের ভয়াবহতা উপেক্ষা করে 30 মাইল পথ পায়ে হেঁটে মেয়ের বিয়েতে গিয়ে উপস্থিত হয়েছেন এই বাবা। গত প্রায় এক সপ্তাহ ধরে ঘূর্ণিঝড় হেলেনের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। শক্তিশালী ঘূর্ণিঝড়টি লণ্ডভণ্ড করে দিয়েছে দেশটির বেশ কিছু অঞ্চল। 1.5 শতাধিক মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা 600 ছাড়িয়ে যাবে। আর এই ঝড়ের মধ্যেই নিজের জীবনের কথা চিন্তা না করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মেয়ের বিয়েতে শামিল হয়েছেন ডেভিড জনস। মেয়ের প্রতি তার এই অবিচল ভালোবাসার মর্মস্পর্শী গল্প ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, জয় করে নিয়েছে অনেকের হৃদয়। গুড নিউজ মুভমেন্টের প্রতিবেদনে জানানো হয়েছে ডেভিড জনসের মেয়ে এলিজাবেথের বিয়ে ছিল গত 28 সেপ্টেম্বর বেলা 11টার দিকে। ইন্টারস্টেট 26-এ যেতে সাধারণত 2 ঘন্টা সময় লাগে, কিন্তু ঝড়ের কারণে তা সম্ভব ছিল না। কিন্তু তিনি মেয়ের বিয়ে মিস করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। জোন্স তার ব্যাগ গোছান, ব্যাকপ্যাকে কেবল কয়েকটি প্রয়োজনীয় জিনিস নিয়ে পায়ে হেঁটে বেরিয়ে পড়েন গন্তব্য এলিজাবেথের বিয়ে। হাঁটু সমান কাদার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া সহ তার এই যাত্রা ছিল নানা চ্যালেঞ্জে পরিপূর্ণ। টানা 12 ঘন্টার ক্লান্তিকর ট্রেকিংয়ের পর তিনি এই অধ্যাবসায়ের প্রতিদান পান। এই নিবেদিত প্রাণ বাবার আন্তরিক প্রচেষ্টা অনলাইনে অনেকের হৃদয়ে অনুরণিত হয়েছে। মন্তব্যকারীরা তার প্রশংসা করতে বাধ্য হয়েছেন। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন শান্তিপূর্ণ হওয়া নিয়ে সন্দিহান বাইডেন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে বললেন ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনায় সড়ক ক্ষতিগ্রস্ত, উদ্ধার কার্যক্রমে ধীর গতি। গাজার পর ধ্বংসস্তূপ হচ্ছে লেবানন, নিহত ছাড়ালো 2000। এবং ঝড়ের মধ্যেই 30 মাইল হেঁটে মেয়ের বিয়েতে বাবা। দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।